হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব জিওসি জেনারেল অর্গানিক কেমিস্ট্রির অ্যাসিডিটি এবং বেসিসিটি টপিকের একটা ইম্পর্টেন্ট পার্ট নিয়ে। পার্টটা কি? অ্যাসিডিক স্ট্রেংথ অফ সিস অ্যান্ড ট্রান্স অ্যাসিড। আমরা সবাই জানি যে সিস ফর্ম আর ট্রান্স ফর্ম এ সম্বন্ধে আমরা জিওমেট্রিক্যাল আইসোমারিজম পার্টে আমরা জানি কোনটা সিস ফর্ম কোনটা ট্রান্স ফর্ম। এখন কোন একটা কম্পাউন্ডের যদি দুটো ফর্ম থাকে, একটা সিস ফর্ম একটা ট্রান্স ফর্ম, ঠিক আছে, এবং তারা যদি দুটোই অ্যাসিড হয় তাহলে তাদের মধ্যে কার অ্যাসিডিটি বেশি হবে? দেখো, জেনারেলি আমরা স্টুডেন্টরা সবাই কম বেশি জানি যে সিস ফর্মের অ্যাসিডিটি সবসময় ট্রান্স ফর্ম অপেক্ষা কী হয়? বেশি হয়। কিন্তু দেখো, সব ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সত্য নয়। সব ক্ষেত্রে কিন্তু সিস ফর্মের অ্যাসিডিটি ট্রান্স ফর্ম অপেক্ষা বেশি হয় না। সেক্ষেত্রে কি কিছু কিছু ব্যতিক্রম আছে, ঠিক আছে, কিছু কিছু ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরের উপর নির্ভর করে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ট্রান্সফর্মের অ্যাসিডিটি সিস ফর্ম অপেক্ষা বেশি। আমরা এখানে কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব। দেখো, আমরা কার্বক্সিলিক অ্যাসিড কেন এত অ্যাসিডিক? কারণ আমরা জানি যে COOH গ্রুপ খুব দ্রুত H+ আয়ন উৎপন্ন করতে পারে এবং সাথে উৎপন্ন হয় যে কার্বক্সিলেট আয়ন। এই কার্বক্সিলেট আয়ন খুব স্টেবল। কেন স্টেবল? ডিউ টু রেজোনেন্সের জন্য কি হয়? কার্বক্সিলেট আয়নটা খুব স্টেবল। তাহলে COOH গ্রুপ যে কনজুগেট বেসটা উৎপন্ন করে সেটা অত্যন্ত স্থায়ী হয়, ঠিক আছে। তার জন্য কি হয়? COOH গ্রুপ খুব অ্যাসিডিক। যে OH অপেক্ষা COOH গ্রুপ কি হয়? খুবই অ্যাসিডিক হয়। আমরা সবাই জানি, এগুলো আমরা পড়ে এসেছি। এবং এটাও জানি, যদি এখানে কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, EWG ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, তাহলে এই কার্বক্সিলিক অ্যাসিডের অম্লত্ব আরো বেড়ে যায়। কিন্তু যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, EDG ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, তাহলে কি হয়? তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের অম্লত্ব হ্রাস পায়। একথা আমরা সবাই জানি, ঠিক আছে। এখন দেখো, আমরা একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করছি, কোটোনিক অ্যাসিড। আমরা সবাই জানি কোটোনিক অ্যাসিডের সংকেত কি? কোটোনিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3 CH ডবল বন্ড CH COOH। এর নাম কি? কোটোনিক অ্যাসিড। এই অ্যাসিডের দুটো ফর্ম আছে, একটাকে বলে সিস ফর্ম, একটাকে বলে ট্রান্স ফর্ম। আমরা যদি কাউকে বলা হয় সিস ট্রান্স আইসোমারটা আঁকো, তো আমরা নির্দ্বিধায় এঁকে দিতে পারবো, কারণ আমরা সবাই জানি যে সিস ট্রান্স আইসোমার কিভাবে আঁকতে হয়। দেখো, আমরা দেখছি যে CH3 CH ডবল বন্ড C, এখানে COOH, এখানে H। দেখো, দুটো হাইড্রোজেন একই দিকে আছে, তাই একে কি বলে? সিস ফর্ম বলে। আর যদি আমরা বলি CH3 CH ডবল বন্ড C, এখানে H COOH, দুটো হাইড্রোজেন বিপরীত দিকে আছে, তাই একে আমরা বলি ট্রান্সফর্ম অফ কোটোনিক অ্যাসিড। দেখো, দুটো হাইড্রোজেন বিপরীতে আছে, আর এক্ষেত্রে দেখো দুটো হাইড্রোজেন একই দিকে আছে, এটা সিস ফর্ম অফ কোটোনিক অ্যাসিড। এখন দেখো, সিস এবং ট্রান্সের মধ্যে কার অম্লত্ব বেশি হবে এবং কেন হবে? তুমি দেখো যে যদি H+ আয়ন দেয়, তাহলে যে কনজুগেট বেসটা তৈরি হবে সেটা দেখতে কেমন? সেটা দেখতে CH3 CH ডবল বন্ড C ডবল বন্ড O মাইনাস, এখানে H, তাই তো। আর যদি এই ট্রান্সফর্মটা যদি H+ আয়ন দেয়, তাহলে যে কনজুগেট বেসটা তৈরি হবে সেটা দেখতে কেমন? সেটা দেখতে এরকম, CH3 C, এখানে H, এখানে ডবল বন্ড C, এখানে H, এখানে C ডবল বন্ড O মাইনাস। ক্লিয়ার? দেখো, এক্ষেত্রে এই রেজোনেন্সটা পসিবল, এক্ষেত্রেও এই রেজোনেন্সটা পসিবল। তাহলে আমরা এখানে অম্লত্বের ব্যাখ্যা কি করে করব? আমরা অম্লত্বের ব্যাখ্যা এইভাবে করব। দেখো, যে এই কার্বনটা সংকরায়ন কি? তুমি বলো, এই কার্বনটা যেহেতু দ্বিবন্ধন করছে, তাই এই কার্বনের সংকরায়ন হয় sp2, আর এই কার্বনের সংকরায়ন হয় sp3। তাহলে অনুরূপভাবে আমরা বলতে পারি যে এই কার্বনের সংকরায়নও sp2, আর এই কার্বনের সংকরায়ন কি? sp3 হবে, তাই তো। আমরা জানি sp2 কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কি হয়? বেশি হয়। তাহলে এখানে ডাইপোল মোমেন্ট কোন দিকে ক্রিয়াশীল করবে? যে CH3 থেকে C এর দিকে। এখানেও তাই ডাইপোল মোমেন্ট এই দিক থেকে এই দিকে ক্রিয়াশীল হবে। ক্লিয়ার? আমার কথা বোঝা গেল? দেখো, ডাইপোল মোমেন্ট সবসময় পজিটিভ দিক থেকে নেগেটিভ দিকে ক্রিয়াশীল হয়। তাহলে এই বন্ধনে ডাইপোল মোমেন্ট কোন দিকে ক্রিয়াশীল হবে? CH3 থেকে C এর দিকে। এক্ষেত্রেও ডাইপোল মোমেন্ট কোন দিকে ক্রিয়াশীল হবে? দেখো, CH3 থেকে C এর দিকে। ক্লিয়ার? ডাইপোল মোমেন্ট
যে CH3 থেকে C এর দিকে ক্রিয়াশীল হবে। তুমি দেখো যে ডাইপোল মোমেন্ট যেদিকে ক্রিয়াশীল হচ্ছে, দেখো ট্রান্সের ক্ষেত্রে দেখো ডাইপোল মোমেন্ট যেদিকে ক্রিয়াশীল হচ্ছে ঠিক সেই দিকেই COOH গ্রুপ বর্তমান আছে, তাই না? দেখো ডাইপোল মোমেন্ট এই দিক থেকে এই দিকে ক্রিয়াশীল, ঠিক এই দিকে কি আছে COOH গ্রুপ বর্তমান থাকে। এখানে ডাইপোল ইন্ডাকশন হবে, ডাইপোল কি হবে, ডাইপোল ইন্ডাকশন হবে, অর্থাৎ এখানে এটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপের মতো আচরণ করবে। আর ইলেকট্রন ডোনেটিং গ্রুপের প্রেজেন্সে কি হয় বলো, যে কার্বক্সিলিক অ্যাসিডের অম্লত্ব কি হয়, হ্রাস পায়, ঠিক আছে? কিন্তু এখানে দেখো এই যে ডাইপোল মোমেন্টটা দেখো এই কার্বন থেকে এই কার্বনের দিকে ক্রিয়াশীল হচ্ছে, কিন্তু এটা COOH এর দিকে নেই, COOH এর দিকে আছে, দিকে নেই। এখানে ডাইপোল ইন্ডাকশনটা হবে না, তার ফলে কি হবে, তার ফলে এর অম্লত্ব কি হবে, অম্লত্ব বেশি হবে দেন ট্রান্সফর্ম। তাহলে এখানে আমি বলতে পারি সিস ফর্মের অম্লত্ব সবসময় বেশি হবে কার থেকে, ট্রান্সফর্মের থেকে। কার, ক্রোটনিক অ্যাসিডের ক্ষেত্রে। কার ক্ষেত্রে, ক্রোটনিক অ্যাসিডের ক্ষেত্রে, ঠিক আছে? এবার দেখো, এবার আমি একটা এক্সাম্পল আলোচনা করব, সেটা ক্রোটনিক অ্যাসিড নয়, সেটা হচ্ছে সিনামিক অ্যাসিডের ক্ষেত্রে। আমরা জানি, সবাই জানি যে সিনামিক অ্যাসিডের ফর্মুলা কি, সিনামিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে PH CH ডবল বন্ড CH COOH। তোমরা বলো তো এই সিনামিক অ্যাসিড আমরা তৈরি করি কোন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে? একটা খুব কমন রাসায়নিক বিক্রিয়া আছে, তার নাম হচ্ছে পার্কিন রিয়াকশন। অ্যালডিহাইড এবং কিটোন কেমিস্ট্রির একটা অন্যতম ইম্পর্টেন্ট বিক্রিয়া হচ্ছে পার্কিন বিক্রিয়া। সেই পার্কিন বিক্রিয়াটা অতি ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। সেই পার্কিন বিক্রিয়ায় আমরা কি তৈরি করি, সিনামিক অ্যাসিড তৈরি করি। তাহলে এই সিনামিক অ্যাসিডের দুটো ফর্ম আছে, একটা সিস ফর্ম, একটা ট্রান্সফর্ম। কার ক্ষেত্রে অম্লত্ব বেশি হবে সেটা আমরা বলবো। দেখো এই সিস ফর্মটা কি, এর যদি সিস ফর্মটা আঁকি, সিস ফর্মটা দেখো, সিস ফর্মটা আমরা এইভাবে ভেঙে আঁকছি, CH ডবল বন্ড CH COOH, এটা হলো সিস ফর্ম, তাই তো? আর ট্রান্সফর্মটা কি, ট্রান্সফর্মটা যদি আমরা আঁকি, সেই ট্রান্সফর্মটা দেখতে কেমন হবে, ট্রান্সফর্মটা দেখতে এরকম হবে, C ডবল বন্ড C, এখানে H, এখানে H, আর এখানে C ডবল বন্ড OH, তাই তো? তুমি দেখো এটা হচ্ছে সিস ফর্ম। কেন সিস ফর্ম? কারণ ডবল বন্ডের একই পাশে দুটো সেম গ্রুপ, দুটো হাইড্রোজেন বর্তমান, আর এখানে ডবল বন্ডের বিপরীত পাশে দুটো সেম গ্রুপ, দুটি হাইড্রোজেন বর্তমান থাকে বলে একে আমরা বলি ট্রান্সফর্ম, আর একে আমরা বলি কি ফর্ম, সিস ফর্ম। এটা আমরা সবাই জানি। এখন দেখো এই সিস ফর্ম কার, আমরা এঁকেছি সিনামিক অ্যাসিডের। সিনামিক অ্যাসিডের সিস ফর্মটি যদি H+ আয়ন দেয়, তাহলে যে কনজুগেট বেসটা তৈরি হবে, সেই কনজুগেট বেসটা দেখতে কেমন হবে দেখো তো। সেই কনজুগেট বেসটা দেখতে এরকম হবে, CH C ডবল বন্ড O মাইনাস, আর এখানে H, তাই তো? আর যদি ট্রান্সফর্মটা H+ আয়ন দেওয়ার পর যে কনজুগেট বেসটা তৈরি হবে, সেই কনজুগেট বেসটা দেখতে কেমন দেখো তো, ঠিক এরকম দেখতে হবে, C ডবল বন্ড C, এখানে H, এখানে H, এখানে C ডবল বন্ড O মাইনাস H+, তাই তো? আমরা জানি যে কনজুগেট বেসের স্থায়িত্ব যত বেশি হবে তত তার অম্লত্ব কি হবে, বেশি হবে। এক্ষেত্রে কনজুগেট বেসটা স্থায়ী কেন? কারণ এখানে রেজোনেন্স হয়, এখানেও সেম এই রেজোনেন্স হয়। তাহলে আমরা ব্যাখ্যা দেব কি হিসাবে, এখানে ব্যাখ্যা দেবো হচ্ছে এক্সটেন্ডেড কনজুগেশন দিয়ে। দেখো কেন, যে সরি এখানে একটা ডবল বন্ড হবে, এখানে একটা ডবল বন্ড হবে। তুমি দেখো যে এখানে যে এই যে ফিনাইল রিং আর এখানে COOH গ্রুপ, দুটো বড় বড় গ্রুপ আছে, তার ফলে কি হবে, এখানে একটা এস্টেরিক রিপালশন হবে। কি রিপালশন হবে, এস্টেরিক রিপালশন কাজ করবে। এস্টেরিক রিপালশনের কারণে এই পিএইচটা কি হবে, তার প্ল্যানারিটিটা হারিয়ে ফেলবে, সে আর প্ল্যানারে থাকবে না, প্লেনে থাকবে না, ক্লিয়ার? তার ফলে যে এক্সটেন্ডেড কনজুগেশনটা, যে কনজুগেশনটা এখান থেকে শুরু করে এখান থেকে হতো, সেই এক্সটেন্ডেড কনজুগেশনটা হতে পারবে না। কিন্তু এক্ষেত্রে দেখো ফিনাইল গ্রুপটা, COOH গ্রুপটা কোথায় আছে, বিপরীত দিকে আছে। তাহলে যদি বিপরীত দিকে থাকে তাহলে কিন্তু এই কনজুগেশনটা কিন্তু পসিবল। দেখো এইটা এখানে পড়বে, এইটা এখানে পড়বে, এইটা এখানে পড়বে, এইটা উঠবে, এই এক্সটেন্ডেড কনজুগেশনটা কিন্তু পসিবল। তার ফলে কি হবে, তার ফলে এর কনজুগেট বেসের স্থায়িত্ব কি হবে, কমে যাবে। এর কনজুগেট বেসের স্থায়িত্ব কি হবে, কমে যাবে। এবং যেই কারণে
ট্রান্স সিনামিক অ্যাসিডটা কি হবে, বেশি অ্যাসিডিক হবে না। সিস সিনামিক অ্যাসিডটা কি হবে, মোর অ্যাসিডিক হবে দেন ট্রান্স সিনামিক অ্যাসিড। এবং এটা অবজার্ভ করা গেছে যে ট্রান্স সিনামিক অ্যাসিডের থেকে সিস সিনামিক অ্যাসিডের অ্যাসিডিটি কি হয়, অনেক বেশি হয়, অনেক বেশি হয়। ক্লিয়ার? দেখো এবার আমরা আলোচনা করব আরেকটা অন্য এক্সাম্পল নিয়ে, সেটা হচ্ছে 3-ফ্লুরো অ্যাক্রাইলিক অ্যাসিড নিয়ে। কি নিয়ে? 3-ফ্লুরো অ্যাক্রাইলিক অ্যাসিড নিয়ে। দেখো 3-ফ্লুরো অ্যাক্রাইলিক অ্যাসিড এটা কি? এটা হলো 3-ফ্লুরো অ্যাক্রাইলিক অ্যাসিডের, দেখো দুটো হাইড্রোজেন একই দিকে আছে, এটা হচ্ছে সিস ফর্ম আর এটা হচ্ছে ট্রান্সফর্ম কার, 3-ফ্লুরো অ্যাক্রাইলিক অ্যাসিডের। এটা হলো ট্রান্সফর্ম, ঠিক আছে? তাহলে এখানে আমাকে বলতে হবে যে কোন ফর্মটা, সিস ফর্ম আর ট্রান্সফর্মের মধ্যে কোন ফর্মটা বেশি অম্লত্ব দেখাবে, কোন ফর্মটা বেশি অ্যাসিডিক। ঠিক আছে, কিভাবে দেখাবো? দেখো এই যে সিস ফর্মের ক্ষেত্রে কি হয়, সিস ফর্মের ক্ষেত্রে যদি গঠনটা আমি একটু ভেঙে আঁকি, দেখো আমি যদি এইভাবে আঁকি, HCF ডবল বন্ড সি ডবল বন্ড OH, আমি যদি এইভাবে আঁকি তাহলে দেখতে পাবো যে এখানে হাইড্রোজেন আর ফ্লোরিন কাছাকাছি থাকার জন্য এদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হবে, হাইড্রোজেন বন্ড তৈরি হবে। ক্লিয়ার? কারণ আমরা জানি হাইড্রোজেন বন্ড তৈরির কন্ডিশনই কি, কন্ডিশন কি বলছে যে হাইড্রোজেনটাকে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম অক্সিজেন নাইট্রোজেন ফ্লোরিনের সাথে যুক্ত থাকতে হবে। দেখো এখানে হাইড্রোজেনটা কার সাথে যুক্ত, অক্সিজেনের সাথে যুক্ত, আর এই হাইড্রোজেন বন্ডের বিপরীতে অক্সিজেন নাইট্রোজেন ফ্লোরিন থাকতে হবে। দেখো এখানে কি আছে, ফ্লোরিন আছে। তাহলে দেখো এখানে একটা হাইড্রোজেন বন্ড তৈরি হবে, কি তৈরি হবে, হাইড্রোজেন বন্ড তৈরি হবে। তার ফলে কি হবে, এই হাইড্রোজেন সহজে এখান থেকে বেরোতে পারবে না। ক্লিয়ার? তার জন্য এর অম্লত্ব কি হবে, অম্লত্ব কম হবে। কিন্তু এক্ষেত্রে দেখো ফ্লোরিন আর COOH গ্রুপ বিপরীতে আছে, তার ফলে এখানে কোনো রকম ভাবে যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড ইজ নট পসিবল, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড এক্ষেত্রে সম্ভব নয়। তার জন্য কি হবে, তার জন্য এই COOH গ্রুপ ইজিলি H+ আয়ন ডোনেট করতে পারবে। এবং দেখা গেছে যে এই ট্রান্সফর্মের অম্লত্ব সবসময় এক্ষেত্রে সিস ফর্ম অপেক্ষা বেশি হয়। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের যে কথাটা আমরা জানি যে সিস ফর্ম মোর অ্যাসিডিক হয় দেন ট্রান্সফর্ম, এটা কিন্তু সব ক্ষেত্রে ঠিক নয়। আমরা দেখছি 3-ফ্লুরো অ্যাক্রাইলিক অ্যাসিডের ক্ষেত্রে ট্রান্সফর্মের অম্লত্ব কার থেকে বেশি, সিস ফর্মের থেকে বেশি। ক্লিয়ার? তাহলে এটা কি একটা ব্যতিক্রম? এই ব্যতিক্রমটা কেন, কারণ কি, যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডের কারণে এই হাইড্রোজেনটা সহজে বেরোতে পারে না। ঠিক আছে? এখানে যদি ক্লোরিন থাকতো তাহলে কিন্তু এরকম ঘটনাটা ঘটতো না। এখানে যেহেতু ফ্লোরিন আছে তার জন্য আমরা বলবো ট্রান্সফর্মের অম্লত্ব সবসময় কি, সিস ফর্ম অপেক্ষা বেশি হয়। কার ক্ষেত্রে? 3-ফ্লুরো অ্যাক্রাইলিক অ্যাসিডের ক্ষেত্রে। ক্লিয়ার? দেখো এবার আমরা অন্য একটা এক্সাম্পল নেব, এক্সাম্পলটা দেখে নাও। সবাই জানি ম্যালিক অ্যাসিড অ্যান্ড ফিউমেরিক অ্যাসিড, এই দুটো আমরা সবাই জানি যে সিস ট্রান্স আইসোমারিজম যখন আমরা পড়েছি তখন এই এক্সাম্পলটা কিন্তু সবাই কম বেশি পড়ে থাকে। ঠিক আছে? তাহলে এখন আমরা আলোচনা করব ম্যালিক অ্যাসিড আর ফিউমেরিক অ্যাসিড নিয়ে। দেখো ম্যালিক অ্যাসিডের ফর্মুলা কি, HC ডবল বন্ড OH ডবল বন্ড C ডবল বন্ড OH। দেখো যদি দুটো COOH গ্রুপ একই দিকে থাকে তার নাম কি, ম্যালিক অ্যাসিড, তার নাম কি, ম্যালিক অ্যাসিড। আর যদি দুটো COOH গ্রুপ বিপরীত দিকে থাকে তার নাম কি, ফিউমেরিক অ্যাসিড। দেখো এখানে দেখো দুটো COOH গ্রুপ কোথায় আছে, বিপরীতে আছে, তাই এর নাম কি, তাই এর নাম হচ্ছে, এটা ট্রান্সফর্ম, এর নাম হচ্ছে ফিউমেরিক অ্যাসিড, আর এটা সিস ফর্ম, এটার নাম কি, ম্যালিক অ্যাসিড, এর নাম কি, ম্যালিক অ্যাসিড। এখন প্রশ্ন হচ্ছে এই দুটোর মধ্যে কার অম্লত্ব বেশি। দেখো এখানে অম্লত্ব ব্যাখ্যা করতে গেলে এখানে pKa1 এবং pKa2 দুটোই বিচার করতে হবে। কেন? কারণ দেখো এখানে দুটো হাইড্রোজেন আছে, দেখো এই একটা হাইড্রোজেন আছে আর এই একটা হাইড্রোজেন আছে।
এখানেও দেখো দুটো করে হাইড্রোজেন আছে, দেখো এর মধ্যে এই একটা হাইড্রোজেন আর এই একটা হাইড্রোজেন, যে হাইড্রোজেনগুলো কি করতে পারে, বেরোতে পারে, তাই তো। তাহলে আমরা এখানে বিচার করব যে pKa1 আর pKa2 ভ্যালু, আর এখানে pKa1 আর pKa2 ভ্যালুর মধ্যে মানে এর সাথে এর কম্পারিজন করব আর এর সাথে এর কম্পারিজন করব, যে এর pKa1 আর এর pKa1, এর pKa2 আর এর pKa2 এর মধ্যে আমরা একটা কম্পারিজন করব। দেখো কম্পারিজনটা দেখো এক্ষেত্রে যখন প্রথম হাইড্রোজেনটা বেরোবে সেক্ষেত্রে যে কনজুগেট বেসটা হবে সেটা দেখতে এরকম C ডবল বন্ড O, ঠিক আছে, OH ডবল বন্ড C ডবল বন্ড O মাইনাস, ক্লিয়ার, O মাইনাস। দেখো একটা হাইড্রোজেন বেরিয়ে গেল, একটা হাইড্রোজেন কি এই হাইড্রোজেনটা বেরিয়ে গেল, তাহলে এটা হলো। এবং এখানে একটা হাইড্রোজেন বন্ড তৈরি হবে, এখানে কি তৈরি হবে, হাইড্রোজেন বন্ড তৈরি হবে, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি হবে। তাই দেখো এখানে যখন ফার্স্ট হাইড্রোজেন বেরোবে, ফার্স্ট হাইড্রোজেন বেরোনোর পর ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি হবে, এবং তার কারণে কি, তার কারণে এই কনজুগেট বেসটা খুবই স্টেবল, তাই এর pKa1 ভ্যালু অপেক্ষা কি হয়, কম হয়, এর pKa1 ভ্যালু অপেক্ষা কি হয়, কম হয়। আর আমরা জানি যার pKa1 ভ্যালু বা যার pKa ভ্যালু কম হয় তার অম্লত্ব কি হবে, বেশি হবে। দেখো এক্ষেত্রে যদি প্রথম হাইড্রোজেনটা বেরোয় তাহলে কি হবে, আমরা সবাই জানি প্রথম হাইড্রোজেনটা বেরোলে CH ডবল বন্ড C, এখানে H C ডবল বন্ড O মাইনাস, এটা হবে। এখানে এরকম কোনো হাইড্রোজেন বন্ডের কোনো কনসেপ্টই নেই, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডের কোনো ব্যাপারই নেই। তাহলে কি হবে, তাহলে এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে কনজুগেট বেসটা এর থেকে কি হবে, কম স্থায়ী হবে, এর থেকে কি হবে, এর কনজুগেট বেস কি লেস স্টেবল, তার জন্য এর অম্লত্ব কি হবে, এর ফার্স্ট অ্যাসিডিটি কি হবে, কম হবে, অর্থাৎ ফার্স্ট pKa1 ভ্যালু কি হবে, এর বেশি হবে। তাহলে যদি আমরা ম্যালিক অ্যাসিড আর ফিউমেরিক অ্যাসিডের মধ্যে কম্পারিজন করি তাহলে প্রথম pKa1 ভ্যালু এর ক্ষেত্রে ম্যালিক অ্যাসিডের ক্ষেত্রে কি হবে, কম হবে, এবং ফিউমেরিক অ্যাসিডের ক্ষেত্রে কি হবে, বেশি হবে, অর্থাৎ ফার্স্ট অ্যাসিডিটি ম্যালিক অ্যাসিডের কি হবে, বেশি হবে। এবার দেখো সেকেন্ড pKa2 ভ্যালু যদি বলি, এবার দেখো এই হাইড্রোজেনটা কি আছে, হাইড্রোজেন বন্ডে অংশগ্রহণ করছে, তাহলে এই হাইড্রোজেন কিন্তু রিলিজ করবে না, সহজে কিন্তু রিলিজ করবে না। তুমি যদি চাও যে এখান থেকে এটা তৈরি হবে C ডবল O মাইনাস ডবল বন্ড C H C ডবল O মাইনাস, এটা কিন্তু সহজে তৈরি হবে না, কারণ এই হাইড্রোজেনটা কিন্তু হাইড্রোজেন বন্ডে অংশগ্রহণ করে গেছে। তার জন্য কি হবে, তার জন্য এর সেকেন্ড অ্যাসিডিটি অর্থাৎ pKa2 ভ্যালুটা কি হবে, এর থেকে বেশি হবে। তুমি দেখো কিন্তু এখানে এরকম কোনো এই হাইড্রোজেনটা কিন্তু কোনো হাইড্রোজেন বন্ড করেছে, কোনো হাইড্রোজেন বন্ড করেনি, তার জন্য কি হবে, এ অনায়াসে বেরিয়ে যেতে পারবে, এবং এ অতি সহজে এই কনজুগেট বেসটা তৈরি করবে, অতি সহজে এই কনজুগেট বেসটা তৈরি হবে। তার জন্য এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে এর যে আমরা ম্যালিক অ্যাসিডের pKa2 ভ্যালুটা ফিউমেরিক অ্যাসিডের pKa2 ভ্যালু অপেক্ষা কি হয়, বেশি হয়, অর্থাৎ যে এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে সেকেন্ড অ্যাসিডিটির ক্ষেত্রে যখন আমরা দেখব যে এর ক্ষেত্রে অ্যাসিডিটি কি হবে, কম হবে, সেকেন্ড প্রোটনটা কি হবে, তাড়াতাড়ি লুজ করতে পারবে না, ঠিক আছে, তাড়াতাড়ি ছাড়তে পারবে না। তাহলে দেখো আমরা যদি দেখি ম্যালিক অ্যাসিড আর ফিউমেরিক অ্যাসিডের মধ্যে কম্পারিজন করি, তাহলে এ প্রথম প্রোটনটা খুব দ্রুত ছাড়ে, কিন্তু এ প্রথম প্রোটনটা দ্রুত ছাড়তে পারে না, ঠিক আছে, কিন্তু এর দ্বিতীয় প্রোটনটা কিন্তু দ্রুত ছাড়তে পারে না, কিন্তু এর দ্বিতীয় প্রোটনটা কিন্তু খুব ইজিলি ছাড়তে পারে এর তুলনায়। তাই আমরা বলতে পারি pKa1 অফ ম্যালিক অ্যাসিড লেস দেন pKa1 of fumaric acid, but pKa2 of malic acid greater than pKa2 of fumaric acid. Clear? Thank you for watching my video. Thanks.